যে বিভাজন বা এক ধরনের বিভেদ তৈরি রাজনীতিতে এই সংকট কি আরো বেশি ঘনীভূত করবে কিনা এই আলোচনাগুলো যে বারবার আসতেছে? আমি প্রথমেই বলবো যে এই ধরনের বিভাজন যদি হয় সেটা দেশের জন্য মোটেই মঙ্গলজনক হবে না, অত্যন্ত ক্ষতিকর হবে। এভাবে আমি আসি যে যেটা ডাটা আমরা পেয়েছি আগে, তার হয়তো বা কিছু 5% 19-20 হতে পারে, কিন্তু আওয়ামী লীগ করে, সরাসরি করে, সমর্থন করে, ক্যাডার সব মিলিয়ে আপনার অ্যাটলিস্ট ধরেন 30 থেকে 35% আওয়ামী লীগ আছে। এই আপনার টোটাল পপুলেশনের 35%কে কি আপনি ইগনোর করে বা দূরে ফেলে দিয়ে অথবা কোনো মহাসমুদ্রে ফেলে দিয়ে আপনি দেশ চালাতে পারবেন? পারবেন না। যেই জিনিসটা স্বাধীনতার পর থেকে ক্লিয়ার হয়নি, তার ফল আমরা ভোগ করছি এখনও। এরপর যদি আমরা আরও বড় কিছু করতে চাই, এটা কিন্তু ভয়াবহ হবে দেশের জন্য। কারণ বিএনপির যারা, তারা কিন্তু না খেয়ে, অর্ধেক খেয়ে, ধান খেতে লুকিয়েছিল। আওয়ামী লীগের যারা, তারা কিন্তু এয়ার কন্ডিশন রুমে মহা আনন্দে কলকাতায়, দিল্লিতে, শিলংয়ে আছেন, অথবা জেলখানাতেও মহা আনন্দে আছেন, যেটা হাসানুল হক ইনু স্বাস্থ্য সুন্দর বলছে। হ্যাঁ, তাদের সবারই ফর্সা হয়েছে, স্বাস্থ্য সুন্দর হয়েছে। এখন আমি যে কথাটা বলতে চাই যে আমরা যদি এই বিভাজনটাকে মানে আরও সাপোর্ট করি বা প্রমোট করি, তাহলে কিন্তু দেশের জন্য অমঙ্গল হবে, প্রচণ্ড অমঙ্গল হবে। আমার কথা স্পষ্ট, যে কথাটা একটু আগে লোটন ভাই বললেন যে বাসের কন্ট্রাক্টর দোষী, বাসের ড্রাইভার দোষী, বাসের হেল্পার দোষী, কিন্তু যাত্রীরা তো দোষী না। এখন এই এক কথায় যদি আপনি পুরো আওয়ামী লীগকে ভ্যানিশ করে দিতে চান, সেটা কখনো সম্ভব হবে না, এবং তাতে অ্যানার্কি বাড়বে, অরাজকতা চরমে যাবে। যারা দোষী তাদেরকে শাস্তি দেন, সর্বোচ্চ শাস্তি দেন, কিন্তু সর্বোচ্চ শাস্তি দেন, কিন্তু আপনার যেটা খেয়াল রাখতে হবে, এই এক উছিলায় এত বড় জনগোষ্ঠীকে আপনি দূরে ঠেলে দিতে পারেন না। অতীতে আমরা এরকম দেখেছি, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি জামাত যাদেরকে কোনোভাবেই দাঁড়াতে দেওয়া যেত না রাজনীতি, এবং সেটা ছিল মানে সেই যে বাদ দেওয়ার একটা প্রবণতা ছিল, সেটি তো আসলে ফেল করছে। সে থেকে তো সেটা ফেল করেছে, সেইখান থেকে কোনো শিক্ষা নিতে চাচ্ছি না আমরা অনেকেই। কিন্তু যদি দেশের মঙ্গল চাই, যদি দেশের উন্নতি চাই, তাহলে আমাদেরকে সেই শিক্ষা নিতে হবে। যেটা আমি ওনার সাথে সম্পূর্ণ একমত, যেটা জিএম কাদের সাহেব বলেছেন, যে বাসের ড্রাইভার দোষ করেছে, তাকে আপনি শাস্তি দেন, কন্ট্রাক্টরকে শাস্তি দেন, হেল্পারকে শাস্তি দেন, যাত্রীদেরকে দেবেন কেন? একটা দল করা, একটা দলের সমর্থন করা, এটা তো কোনো দোষের ব্যাপার না। আওয়ামী লীগ যা করেছে, ভয়াবহ করেছে, এটার কোনো মানে দ্বিমত নাই। তাদের যথেষ্ট শাস্তি হওয়া উচিত। যারা অন্যায় করেছে, যারা হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে, যারা খুন করেছে, গুম করেছে, আপনারা তাদেরকে শাস্তি দেন। কিন্তু ওভারঅল যদি আপনি সবাইকেই একই কাতারে ফেলে দিয়ে মানে নেগলেক্ট করেন, তাহলে তো আপনি টিকতে পারবেন না। আর বাস্তবতা যেটা, সেটা হচ্ছে যে বিএনপি যখন ক্ষমতাচ্যুত হলো, তখন তাদের কাছে এত টাকা ছিল না। আমি কলকাতা যাই, দেখেছি বিএনপির ছাত্রদলের লোকজন, যুবদলের লোকজন, যেহেতু আমি সাংবাদিক, আমাকে তারা চিনত, ছুটে আসছে, ছুটে এসে বলছে কী করতেছে, আমরা এখানে না খেয়ে মরতেছি, আমরা খুব খারাপ অবস্থায় আছি। কিন্তু এখন কিন্তু আওয়ামী লীগের সে অবস্থা না। হাজার হাজার কোটি টাকা তারা নিয়ে গেছে। সেই হাজার কোটি টাকা থেকে যদি 100 কোটি টাকাও তারা ঢেলে দেয় যে এই সরকারকে বিব্রত করো, এই সরকারকে অস্থিতিশীল করো, এটা তো তাদের জন্য কিছু এসে যায় না। এই জন্য আমি বলতে চাই যে আমাদের যে কথাটা শান্তভাই বললেন, রতনভাই বললেন, যে অপরিপক্ক মস্তিষ্ক দিয়ে, অপরিপক্ক চিন্তাধারা দিয়ে দেশ চলবে না। আমাকে কিছু একটা শিখতে গেলে পরে, আমি তো ডাক্তারি খুব ভালো বুঝি, দাঁতের খুব ভালো বুঝি, কিন্তু আমি কি সার্জারি করতে পারবো ওনার মতন? পারবো না। আমি কি ওনার মতন পেশেন্টকে প্রেসক্রাইব করতে পারবো? পারবো না।
সেটা পারবো যদি আমি ওনার কাছে শিখি এবং আমি যদি প্রপার ওয়েতে প্রপার চ্যানেলে আমি যদি সেই ডিগ্রিটা অর্জন করি, সেই দক্ষতাটা অর্জন করি। আমরা তো ওই যে মানে ওই কোনো অসুস্থতা হলে পরে সবাই ডাক্তার এবং সবাই প্রেসক্রাইব করে, এই জিনিসটা তো এখন রাজনীতির যে অসুখ হলো এইটি কিভাবে সারবে? এই এটার ওষুধ অসুখটা কি? এই অসুখটা খুবই কঠিন অসুখ এবং সবচেয়ে বড় আমি যেটা আপনাকে আবারও বলবো যে আমাদের ভিতরে আচ্ছা একটা জিনিস দেখেন না, এই যে ট্রাম্প যে জিতলো, জেতার পরে বাইডেন কোথায় ছিল বলেন তো? বাইডেন সারাক্ষণই ট্রাম্পের পাশে ছিল। ট্রাম্প বাইডেন একই গাড়িতে করে ডিনার করতে গেল। এই শিষ্টাচার কেন আমরা দেখাতে পারি না? কেন ওনাকে দেখলে পরে আওয়ামী লীগের লোক খেপে যাবে অথবা বিএনপির লোক খেপে যাবে? সেটা তো আগে তো কখনো মানে রাজনীতিতে তা ছিল না। সবার সাথে একটা চমৎকার সম্পর্ক ছিল। মাঠে যে যতই গরম বক্তৃতা দেখ না কেন, সন্ধ্যার পরে কিন্তু তারা মহল্লায় ফিরে এসে আবার দুই ভাই মিলে গল্প করেছে, চা খেয়েছে। এটা থাকতে হবে। এখন মানে বিরোধী দল করা বা অন্য দল করা, অন্য রাজনীতি করা মানেই যে শত্রু, এই আইডিয়াটা থেকে আমাদেরকে সরে আসতে হবে আমরা যদি দেশের উন্নতি চাই। এখন দেখেন, সমালোচনা তো করতে আমরা যথেষ্ট ভালো পারি। আমরা কি কেউ একবারও চিন্তা করেছি যে প্রফেসর ইউনূসকে অথর্ব বলি, নানান কিছু বলি? অনেকেই বলে, টক শোতে এসে বলে। আপনি একটা এক্সাম্পল শুধু বলি, আপনি দেখেন এই যে রোজার মাসটা যাচ্ছে, গত বছর রোজা মাসে আপনি পেঁয়াজ কত টাকা করে খেয়েছেন, আলু কত টাকা করে খেয়েছেন? সব কিছুই কন্ট্রোলে আছে, এরকম কখনো ছিল না। আবার সুযোগ পেলে ওই যে বললাম যে আওয়ামী লীগ কিন্তু বসে আছে টাকা নিয়ে, লোক লাগিয়ে দিয়েছে যে বাড়া, আবার বেড়ে গেছে কিছুটা, আবার এরা চাপ দিবে কমে যাবে। এইগুলো কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে। তারপরে একটা জিনিস বলি আপনাকে, এই 17 বছরের আওয়ামী শাসনে 45,000 ধর্ষণ হয়েছে, একটি মামলারও বিচার হয়নি। মানে শত শত হাজার হাজার মামলা হয়ই নাই, কিন্তু ধর্ষণের ঘটনা ঘটেছে। এই সরকার কিন্তু আপনার যতজন ধর্ষণ যেখানে যাই করেছে প্রত্যেকটা কেস তারা কিন্তু ধরেছে। আর বিচার কি করবে তা জানি না, হয়তো বা আসের বিচারটা আমরা দেখব খুব দ্রুত হচ্ছে, কিন্তু অন্যটা জানি না। আমরা তো একেবারে উড়িয়ে দিতে পারি না, একটু তো ধৈর্য ধরতে হবে। আর এই সরকারকেও বুঝতে হবে যে ওই মেটিকুলাস এফেক্ট, হ্যাঁ, এগুলো বললে হবে না। বাস্তবতা হলো যে কথাটা বললেন, যে শান্তভাবে স্পষ্টভাবে বললেন যে আজকে যারা এত বড় নেতা হয়ে গেছে, হ্যাঁ, তারা এই 17 বছর আগে তাদের বয়স কী ছিল, তারা কি বুঝতো? এখন গঙ্গার জলের ডাল খেত হলে বসে, হ্যাঁ, আর সেইখানে এখন তারা সোনাগাঁও হোটেলে বসে পাবলিকলি না, আলাদা আলাদা রুমে বসে তারা খায়, অর্ডার দেয়। এই জিনিসগুলো কিন্তু লোকের চোখে পড়ে এবং ভালোভাবে পড়তেছে, এটা কিন্তু বুঝতে হবে। আবারও বলি যে আমি কিন্তু কোনোভাবেই এই ছাত্রদেরকে বা এই তরুণ সমাজকে খাটো করছি না, তাদের অবদান বিশাল, কিন্তু তাদেরকে বুঝতে হবে তাদের এই অবদানটাকে ধরে রাখতে হলে তাদের কথাবার্তা, চাল চলন, এর ভিতরে পরিপক্কতা আনতে হবে এবং একটু শ্রদ্ধাশীল হতে হবে। কেউ সেকেন্ড রিপাবলিক চাচ্ছেন, কেউ প্রজাতন্ত্র চাচ্ছেন, নানা বিষয় নিয়ে সামনে একটা বড় ধরনের মতদ্বৈততা দেখা দিচ্ছে। আপনি কি মনে করেন যে আশু এমন কি বিষয় আছে যেগুলো নিয়ে মতকে পৌঁছানো যাবে? আসলে এটা দেখেন যে মতদ্বৈততাটা খুবই স্বাভাবিক, কারণ ওই যে এক বাড়ির 5 ভাই এক মতের না, কিন্তু 5 ভাইয়ের 5 মত, আর এখানে 5টা দল বা 4টা দল, অটোমেটিক তাদের মতদ্বৈততা থাকবে। আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে মতদ্বৈততা যতটুকুই থাকুক না কেন, আপনাকে দেখতে হবে প্রায়োরিটিটা বাঁচতে হবে। আপনাকে সংস্কার তো করবেন, সব সংস্কার যদি আপনি করে যান তাহলে নির্বাচিত সরকার এসে কী করবে? এটা আপনাকে বুঝতে হবে। মানে আপনি সমস্ত সংস্কার করে গেলেন, তো নির্বাচিত সরকার এসে কী করবে? এটা আমরা যদি মাথায় না রাখি তাহলে হবে না। সবাই কিন্তু যার যার এজেন্ডা বাস্তবায়ন করার জন্যে
কথা বলে, মানে রাজনীতি করে যার যার এজেন্ডা বাস্তবায়নের জন্যে। এখন ছাত্ররা যেটা চাচ্ছে সেটা তো অন্যায় আমি বলবো না, এই কারণে অন্যায় বলবো না, তারা তো তাদের স্বার্থে যেটা প্রয়োজন সেটাই বলবে, এবং সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, সায়ন্ত ভাই বললেন যে নতুন বন্দোবস্ত, তারা হয়তো এভাবেই নতুন বন্দোবস্তের কথা চিন্তা না করছে। এটা হয়তোবা তারা চিন্তা করছে, আমি জানি না, কিন্তু মুশকিলটা যেটা দাঁড়াবে সেটা হলো ছাত্রদের ভিতরে এখনই যে বিভাজন হয়েছে, আমি তো দেশের না, ছাত্রদের ভিতরে যারা এই আন্দোলন করেছে, যারা এই বিপ্লব করেছে, যারা সমন্বয়ক, এদের ভিতরে যে বিভাজন সৃষ্টি হচ্ছে অলরেডি, এটা কিন্তু তাদের জন্যে কোনো সুখকর কিছু হবে না। আমরা যেটা ভেবেছিলাম যে ছাত্ররা আসছে ফ্রেশ ব্লাড, হ্যাঁ, এরা সৎ হবে, এরা দেশের জন্যে বুকে রক্ত ঢেলে দিয়েছে, আরও ঢালবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এখানে কিছু কিছু সমস্যা আছে, ডাল মে কুচ কালা হয়। তো এই ব্যাপারগুলো আমরা তো উপেক্ষা করতে পারবো না। আর যে কথাটা শান্ত ভাই বলছেন যে আমরা যতই লাফাই না কেন, আমরা ভারতের মতন একটা প্রতিবেশী, এত বৃহৎ প্রতিবেশী রাষ্ট্রকে উপেক্ষা করতে পারবো না। আমাদেরকে মানে নেগোশিয়েট করতে হবে, এবং আমাদেরকে খুব চতুরতার সাথে তাদেরকে হ্যান্ডেল করতে হবে। উপেক্ষা করতে গেলে কিন্তু আমরা লাভবান হব না, আমরা ক্ষতিগ্রস্ত হব। কিন্তু সেটা কি একপাক্ষিক হবে কিনা, না, আমরা একপাক্ষিক কিভাবে না তো, একপাক্ষিক তো না, যেমন কিন্তু ভারতীয় গণমাধ্যমে যেভাবে এটা শোনেন, ভারতীয় গণমাধ্যমে যেভাবে বলছে, আমাদের এখান থেকেও তো অনেক কিছু বলছে যে একেবারে মানে এখনই বোধহয় দিল্লি উড়িয়ে দিবে, ভারত উড়িয়ে দিবে। তো এই দুই পক্ষেরই এটা আছে। আর ভারতীয় গণমাধ্যমে যেটা হচ্ছে, এটা হচ্ছে চরম মিথ্যাচার, মিথ্যার বেসাতি, চরম। আপনাকে বলি আমি, এই মাশরাফির বাড়িতে আগুন দেওয়া হলো, সেটা দেখালো ওরা যে লিটন দাস হিন্দু, সেই কারণে লিটন দাসের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং তারা কিন্তু এটা দেখা একদম মানে এমন অবস্থা। আমি গত মাসে কলকাতায় গিয়েছিলাম, তো তাদের সবার ভিতরে একটা মানে কেমন যেন ব্যাপার, হ্যাঁ, আতঙ্ক। এবং বলছে যে দাদা আপনারা পারলেন এভাবে মানে সংখ্যালঘুদের রক্তের উপর দিয়ে হোলি খেলতে পারলেন? তাই আমি বললাম যে এটা তো খুবই অন্যায় কাজ। তা আমাকে একটা জাস্ট গিভ মি ওয়ান অ্যাড্রেস, যে এই অ্যাড্রেসের এইটা সংখ্যালঘুর বাসা ছিল, সেখানে কাউকে হত্যা করা হয়েছে বা তার কোনো ক্ষতি করা হয়েছে। টুকটাক অনেক কিছুই হয়, কিন্তু ওরা যেভাবে প্রচার করছে, যেভাবে বলছে, ইটস নট লাইক দ্যাট। এই যে মিথ্যাচার, এটা কিন্তু দুই পক্ষের জন্য ক্ষতিকর হচ্ছে।